এমন কিছু রাত আসে জানেন, যা আমাদের চেনা জানা সাধারণ জীবনকে চিরদিনের জন্য উলটপালট করে দেয়। আজ আমরা ঠিক তেমনই একটা রাতের গল্প শুনব, যার নাম ১৯২৪ সালের মধ্যরাতের রোগী। চলুন সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই গল্পের যিনি মূল চরিত্র, তিনি হলেন ডাক্তার অনিশ সাহেব। পেশা একজন ডাক্তার, বুঝতেই পারছেন। তার জীবনটা ছিল একদম নিয়ম আর যুক্তির ওপর ভিত্তি করে গড়া। কিন্তু একটা রাত, হ্যাঁ, মাত্র একটা কুয়াশাচ্ছন্ন রাত তার এই সমস্ত বিশ্বাস আর বাস্তবতাকে এমনভাবে নাড়িয়ে দিতে যাচ্ছিল, যা তিনি কখনো কল্পনাও করেননি। চলুন আমরাও একটু সেই রাতের পরিবেশে ফিরে যাই। ভাবুন তো, ঘন কুয়াশার চাদরে মোড়া একটা অমাবস্যার রাত। গাড়ির হেডলাইটের আলো ছাড়া সামনে আর কিছুই প্রায় দেখা যাচ্ছে না। আর ওই নির্জন রাস্তাটা যেন নিজেই কোনো একটা অশুভ সংকেত দিচ্ছে। সেদিন গ্রামের হাসপাতাল থেকে ফিরতে ডাক্তার অনিশের বেশ রাত হয়ে গিয়েছিল। কুয়াশায় ঢাকা অমাবস্যার সেই রাতে চারপাশটা ছিল একদম শুনশান, রাস্তাঘাট জনমানবহীন। এই পরিবেশটাই যেন পুরো ব্যাপারটাকে আরও বেশি রহস্যময় করে তুলছিল। আর ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় হঠাৎ করেই একটা ছায়ামূর্তি ভেসে উঠল। এই আকস্মিক ঘটনাই ছিল সেই ভয়ঙ্কর রাতের গল্পের আসল শুরু। ডাক্তার উনিশ দেখলেন রাস্তার ধারে সাদা শাড়ি পরা একটা মেয়ে সাহায্যের জন্য হাত নাড়ছে। মানে এত রাতে এই নির্জন রাস্তায় এমন দৃশ্য দেখে তার মনে একটা খটকা তো লেগেই ছিল। কিন্তু মেয়েটার অসহায় মুখটা দেখে তিনি গাড়িটা থামাতে বাধ্য হলেন। মেয়েটা খুব কাতর স্বরে তার কাছে সাহায্য চাইল। বলল যে তার মা ভীষণ অসুস্থ আর সে কোনো গাড়িও খুঁজে পাচ্ছে না। একজন ডাক্তারের পক্ষে এমন একটা আকুল আবেদন উপেক্ষা করাটা প্রায় অসম্ভবই ছিল। তো ডাক্তার অনিশ রাজি হয়ে গেলেন। কিন্তু তিনি তখনও জানতেন না যে এই সাধারণ সাহায্য করার সিদ্ধান্তটাই তাকে এক শীতল যাত্রার দিকে ঠেলে দিচ্ছে। এমন এক যাত্রা যা তাকে সভ্য জগৎ থেকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। মেয়েটার দেখানো পথ ধরে ডাক্তার গাড়িটা মূল রাস্তা থেকে নামিয়ে একটা সরু অচেনা মাটির পথে ঢোকালেন। আর গাড়িটা যত এগোচ্ছিল, জঙ্গলটাও যেন তত ঘন হয়ে আসছিল। চারপাশের বাতাসটা কেমন একটা অজানা ভয়ে ভারী হয়ে উঠছিল। জঙ্গলের গভীরে ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। গাড়ির সব কাজ বন্ধ, অথচ ভেতরের বাতাসটা কেমন যেন রহস্যময়ভাবে হিমশীতল হতে শুরু করল। এই নাব্যাখ্যাত ঘটনাটা ডাক্তারকে একটা অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিল। আর জানেন, এই অস্বস্তিটা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল মেয়েটার অস্বাভাবিক নীরবতা। গাড়িতে ওঠার পর থেকে সে একটাও কথা বলেনি, একদম পুরোপুরি চুপ। মাঝে মাঝে এই ধরনের নীরবতা কিন্তু চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই না? অবশেষে জঙ্গলটা শেষ হলো আর তারা তাদের গন্তব্যে পৌঁছল। কিন্তু সামনে যা ছিল সেটা কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং সেটা ছিল এক বরফ শীতল আবিষ্কারের সূচনা। চোখের সামনে দাঁড়িয়েছিল একটা বিশাল ভাঙাচোরা জমিদার বাড়ি। দেওয়াল জুড়ে শ্যাওলা জমে আছে, আর চারদিকে কেন যেন একটা পরিত্যক্ত ভৌতিক পরিবেশ। ভেতরে গিয়ে ডাক্তার যখন বৃদ্ধার নাড়ি পরীক্ষা করতে গেলেন, তিনি চমকে উঠলেন। শরীরটা বরফের মতো ঠান্ডা, নাড়ির কোনো স্পন্দনই নেই। রোগী অনেক আগেই মারা গেছেন। ডাক্তার যখন এই খারাপ খবরটা দেওয়ার জন্য মেয়েটার দিকে ফিরলেন, তার শরীরটা যেন ভয়ে জমে গেল। ঘরটা একদম খালি, মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভয় পেয়ে ডাক্তার উনিশ যখন দ্রুত পায়ে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই তার চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পুরনো তিলচিত্রের উপর। ছবিটার নিচে একটা নাম লেখা ছিল, অলকা দেবী। এই নামটা শোনার সাথে সাথেই যেন একটা হিমশীতল স্রোত ডাক্তারের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ছবির মেয়েটার গলার লকেটটা। ওটা হুবহু সেই একই লকেট যেটা ডাক্তার একটু আগে তার গাড়িতে বসা মেয়েটার গলায় দেখেছিলেন। ছবির নিচে মৃত্যুর সালটাও লেখা ছিল, আর সেই সালটা ছিল ১৯২৪, মানে প্রায় ১০০ বছর আগের একটা ঘটনা। ডাক্তার আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। প্রাণপণে দৌড়ে গাড়িতে এসে যখন পেছনে তাকালেন, তিনি দেখলেন সেই ভাঙা জানালা দিয়ে মেয়েটা হাত নাড়ছে, আর তার মুখে লেগে আছে এক পৈশাচিক হাসি। সেই ভয়ঙ্কর রাতটা কোনোভাবে কেটে গেল, কিন্তু ১৯২৪ সালের সেই ভূতের আসল রহস্যটা সামনে এলো পরের দিন সকালে, দিনের আলোয়। পরদিন সকালে ডাক্তার উনিশ যখন কৌতূহলের বসে সেই জায়গায় আবার ফিরে এলেন, তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। সেখানে কোনো জমিদার বাড়ি নেই, তার বদলে আছে শুধু একটা বিশাল অশ্বত্থ গাছ, আর তার নিচে পড়ে আছে একটা পুরনো প্রায় ভুলে যাওয়া সমাধি। আর সেই সমাধির পাথরে খোদাই করা ছিল একটাই শাল, যেটা রাতের সমস্ত আতঙ্ককে সত্যি বলে প্রমাণ করে দিচ্ছিল। হ্যাঁ, শালটা ছিল ১৯২৪। ভাবুন তো, ১০০ বছর ধরে বয়ে চলা একটা শীতল অপেক্ষা
যেন সেই রাতই তার শেষ হলো